Hasina, the perpetrator of genocide, this is not a discussion point. She is a perpetrator of genocide. I mean, I personally... বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার কারে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। হ্যাঁ, আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা, আমার পাওয়ার চাই। আমি খালি ইলেকশন জামানত না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। দেশটা কারো বাপের না। গণভোটকে আমাদের বিনা বাক্য ব্যয় এবং বিনা তর্কে আমাদের মেনে নিতে হবে যে এটাই জনগণের অভিপ্রায়। আইনগত কিংবা সাংবিধানিক তর্ক হিসেবে দেখতে চাই না। আমি এই গণভোট এবং জুলাই সনদকে জুলাই বিপ্লবের স্পিরিটে সবসময় দেখে এসেছি। আপনারা জানেন যে বিপ্লবের আগে থেকে আমি এই বিপ্লবের স্বপ্ন দেখেছি, এবং বিপ্লবের পর থেকে আমার বক্তব্য, আমার লেখায়, আমার কাজে কর্মে আমি বিপ্লবের স্পিরিটকে উপরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা তার পিতাকে শেখ মুজিবুর রহমানকে একজন দেবতা হিসেবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিল, এবং সেই দেবতার মাধ্যমে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করবার চেষ্টা করেছিল, এবং তার বিরুদ্ধেই আমাদের নাহিদরা, সার্জিসরা বিপ্লব করেছিল। তাদের একটা স্লোগানের কথা আমরা যেন ভুলে না যাই। একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল সেই সময়, একটা স্লোগানের কথা আমরা আজকে শুনেছি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আর একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল, দেশটা কারো বাপের না। তো দেশটা কারো বাপের না বলার অর্থই হচ্ছে যে এই দেশের মালিক জনগণ, এবং জনগণের ইচ্ছাতেই এই দেশ পরিচালিত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ তা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপনি নিয়মিত আমাদের আপডেটগুলো দেখতে পারেন। আমি আর কথা বাড়াবো না, চলুন দেখে আসি বিস্তারিত। রাজকীয়ভাবে দিন কাটাচ্ছে। বছরের পর বছর গড়িয়ে গেলেও ভারতের এই রাজকীয় আতিথেয়তা ছাড়তে নারাজ তিনি। এমনকি ভারত থেকে হাসিনাকে ফেরত চাইলেও তাকে আগলে রেখেছে মোদী সরকার। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মোদীর এই মেহমানদারি ভারতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, ভারত সরকার হাসিনাকে কাতার বা অন্য কোনো তৃতীয় দেশে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু দিল্লিতে ক্ষমতার ছায়াতলে যে নিরাপত্তা মিলছে তা ছেড়ে অন্য কোথাও যেতে নারাজ তিনি। হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন তিনি ভারত ছাড়বেন না, প্রয়োজনে ভারতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। বিশ্লেষকরা বলছেন, বিচার ব্যবস্থার ভয় আর জনরোষ থেকে বাঁচতে দিল্লির এই আতিথেয়তাকেই এখন তিনি পরম স্বর্গ মনে করছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সময় হুঙ্কার দিয়েছিলেন যে ভারত অনুপ্রবেশকারীদের উই পোকার মতো খুঁজে বের করে সমুদ্রে ফেলে দেওয়া হবে। অথচ এখন দেখা যাচ্ছে বৈধ পাসপোর্ট ভিসার তোয়াক্কা না করে যখন বাংলাদেশের সাবেক প্রভাবশালীরা দিল্লিতে আশ্রয় পায়, তখন ভারতের এই আইন যেন নিমিষেই মিথ্যে হয়ে যায়। এদিকে অদ্ভুত এক কূটনীতিতে ফেসে গেছে ভারত। একদিকে তারা বাংলাদেশের নতুন সরকারের সাথে বন্ধুত্বের চেষ্টা করছে, অন্যদিকে সাবেক সরকারকে কোলে নিয়ে বসে আছে। বিশ্লেষকরা একে বলছেন শাখের করাত। হাসিনাকে ফেরত না দিলে ঢাকার সাথে সম্পর্ক মেরামত হবে না, আবার তাকে তাড়িয়ে দিলে পুরনো দাবার খুঁটি হারাবে দিল্লি। এই দুই নৌকায় পা দিয়ে ভারত এখন নিজেই পথ হারিয়েছে। ভারত হাসিনাকে একটি রাজনৈতিক তাসের টেক্কা হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি এখন এমন যে সেই তাসটি এখন দিল্লির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশী দেশের মানুষের ঘৃণা কুড়িয়ে একজন ক্ষমতাচ্যুত শাসককে কতদিন এভাবে আগলে রাখা যাবে তা নিয়ে খোদ ভারতের ভেতরই প্রশ্ন উঠছে। দিল্লির আতিথেয়তা হাসিনা হয়তো তৃপ্ত, কিন্তু ভারতের ভাবমূর্তি এখন বিনষ্ট। এরই মধ্যে কেটে গেছে ২০ মাস। শেখ হাসিনার আওয়ামী লীগের এই দুর্দিনে দেশেই ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার
ও এমপি ডক্টর শিরিন শারমিন চৌধুরী। কিন্তু আটক কিংবা গ্রেপ্তার হননি। অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন 24 জুলাইয়ে হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত হয়েছেন। এই ঘটনায় আওয়ামী লীগের দিবা স্বপ্নে রীতিমতো ছাই ছিটিয়ে দিল বর্তমান সরকার। শিরিন শারমিন গ্রেপ্তার শুধু একটি ব্যক্তিগত আইনি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যখন ক্ষমতায় রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং ঠিক তার আগেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশের সুপারিশ এসেছে, তখন এই গ্রেপ্তারকে অনেকেই বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিশ্লেষণ করছেন। আইনগতভাবে দেখলে শিরিন শারমিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও সহিংসতার অভিযোগে মামলা রয়েছে। সেই প্রেক্ষাপটে গ্রেপ্তার এবং রিমান্ড আবেদন স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার অংশ। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সময় নির্বাচনটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘ 20 মাস তাকে গ্রেপ্তার করা হয়নি। আবার নতুন সরকার গঠনের পর প্রথম দিকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কাউকে স্পর্শ পর্যন্ত করা হয়নি। কিন্তু হঠাৎ করেই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের সুপারিশের পরপরই সাবেক স্পিকারকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধারাবাহিকতা অনেকের কাছে একটি স্পষ্ট বার্তা তৈরি করছে। রাষ্ট্র এখন শুধু সাংগঠনিক নয়, প্রতীকী নেতৃত্বকেও আইনের আওতায় আনতে প্রস্তুত। অর্থাৎ এটি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করার মতো সংকেতও দিয়ে দিচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী মনে করেছিলেন কিছু সময়ের মধ্যেই তারা আবার রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে মাঠ পর্যায়ে একটি ধারণা তৈরি হয়েছিল রাজনীতি নিষিদ্ধ করা স্থায়ী হবে না, পরিস্থিতি স্বাভাবিক হলেই ফেরা সহজ হবে। কিন্তু সাম্প্রতিক দুটি ঘটনা সেই ধারণাকে নড়বড়ে করে দিয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন এনে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান এবং সাবেক স্পিকার শিরিন শারমিনের গ্রেপ্তার, এই দুটি পদক্ষেপ মিলিয়ে একটি বাস্তবতা সামনে আসছে। রাজনীতিতে আওয়ামী লীগের দ্রুত প্রত্যাবর্তনের পথ আপাতত বন্ধ। এখানে সরকার হয়তো একটি কৌশলগত অবস্থান স্পষ্ট করছে, আর সেটি হলো শুধু দল নিষিদ্ধ করলেই হবে না, নেতৃত্বের জবাবদিহিও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক কাঠামোয় স্পিকার পদটি প্রতীকী, কারণ তিনি সংসদের প্রধান এবং আইন প্রণয়ন প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। সেই জায়গা থেকে একজন সাবেক স্পিকারকে গ্রেপ্তার করা মানে রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক কাঠামোর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলা। বিশেষ করে শিরিন শারমিন ছিলেন দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং সংসদ পরিচালনার মুখ্য দায়িত্বে। তাই তাকে আইনের আওতায় আনা হলে সেটি একটি শক্তিশালী প্রতীকী বার্তা তৈরি করে, ক্ষমতার উচ্চতা দায়মুক্তি দেয় না। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপি সরকার সরাসরি বড় ধরনের দমন পীড়নের পথে না গিয়ে ধীরে ধীরে চাপ তৈরি করছে। এই কৌশলের কয়েকটি ধাপ স্পষ্ট। প্রথম ধাপ প্রশাসনিক পুনর্গঠন, দ্বিতীয় ধাপ আইন সংশোধন ও রাজনৈতিক কাঠামো পুনর্নির্ধারণ, আর তৃতীয় ধাপ হলো প্রতীকী নেতৃত্বের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। শিরিন শারমিনের গ্রেপ্তারকে অনেক বিশ্লেষক এই তৃতীয় ধাপের সূচনা হিসেবে দেখছেন। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত শব্দটি হচ্ছে যদি এবং কিন্তু। কারণ এখন কয়েকটি সম্ভাবনা সামনে এসেছে। সম্ভাবনা 1, আরও শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার হতে পারে। সম্ভাবনা 2, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন দীর্ঘ সময়ের জন্য স্থগিত থাকতে পারে। সম্ভাবনা 3, সরকার একটি উদাহরণ তৈরি করতে চাইছে যাতে ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার করলে একই পরিণতি হয়। দর্শক, অবশ্য এই সম্ভাবনাগুলো এখনো নিশ্চিত নয়, কিন্তু শিরিন শারমিনের গ্রেপ্তার সেই আলোচনা নতুন করে উস্কে দিয়েছে। বাস্তবতা হলো শিরিন শারমিনের গ্রেপ্তার আইনের কাঠামোর ভেতরেই ঘটেছে, কিন্তু রাজনৈতিক প্রভাবের দিক থেকে এটি একটি বড় ঘটনা। কারণ এটিতে ক্ষমতার শীর্ষ স্তরের একজন ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি নিষিদ্ধ রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এটি ক্ষমতা পরিবর্তনের পর রাষ্ট্রের অবস্থান কতটা কঠোর হবে তার ইঙ্গিত দিয়েছে। সব মিলিয়ে এই গ্রেপ্তার একটি বার্তা বহন করছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন নিয়ম তৈরি হচ্ছে এবং সেই নিয়মে পুরনো ক্ষমতার প্রতীকরা আর নিরাপদ নয়। আগামীতে এই তালিকায় আরও কাদের নাম উঠতে যাচ্ছে এখন সেটি দেখার বিষয়। তবে দাবি একটাই, কি সেই দাবি? তা হলো শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা। এ বিষয়ে কি মত মোদী সরকারের? দর্শক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার ভারত সফরে এসে
নয়াদিল্লির কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবি জানালেন খলিলুর রহমান। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসে হাসিনাকে ফেরানোর আবেদন পেশ করেছেন খলিলুর। সেই সঙ্গে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফেরানোর দাবি জানিয়েছেন খলিলুর রহমান। হাসিনার মতোই আসাদুজ্জামানকেও মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসাদুজ্জামানও বর্তমানে ভারতেই রয়েছেন। খলিলুর এই দুজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও ভারত সরকারের পক্ষ থেকে কোনো সুনিশ্চিত আশ্বাস মেলেনি, বরং গোটা বিষয়টিকে বিবেচনাধীন স্তরেই রাখা হয়েছে বলে জানা গেছে। হাসিনা এবং আসাদুজ্জামানের ফেরানোর ইস্যুতে বাংলাদেশ যে ভারত সরকারের উপর চাপ তৈরি করতে চাইছে, এটা বুঝেই ধীরে চলো নীতি নিয়েছে দিল্লি, এমনটাই দাবি করা হচ্ছে ভারতের বিভিন্ন সূত্রে। তবে হাসিনাকে ফেরাতে কৌশলে অন্যভাবে ভারতের প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির খুনে অভিযুক্তদের যেভাবে ভারতে গ্রেফতার করা হয়েছে, সেই পদক্ষেপের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে ধন্যবাদ দেন খলিলুর। হাদির খুনে দুই অভিযুক্ত ফয়জুল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বাংলাদেশ লাগোয়া উত্তর 24 পরগনার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সরকারি নিয়ম মেনে এই দুই অভিযুক্তকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে ভারত। এদিন দুদেশের মন্ত্রীর বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। তবে ওসমান হাদির খুনিকে যত সহজে ফেরত দেওয়ার কথা উঠছে, তত সহজেই কি সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিবে ভারত? আইন কি বলে? দর্শক, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে সেই 2013 সাল থেকেই। কিন্তু বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলে ওই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা। কারণ ওই চুক্তিতে এমন কতগুলো বিধান বা শর্ত আছে যার যে কোনো একটাকেও ব্যবহার করে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। চলুন বিষয়টি একটু খোলাসা করি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে, আর সেটা হলো যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সে অনুরোধ খারিজ করা যাবে। তার উপর শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেসব মামলা দায়ের হয়েছে তার কোনোটিতেও যদি আদালত ফেরারি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়, তাহলে তার ভিত্তিতেই বাংলাদেশ সরকার ভারতের কাছে তার হস্তান্তরের অনুরোধ জানাতে পারবে। কিন্তু এরপরও চুক্তিতে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে। যেমন অনুরোধ প্রাপক দেশেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা চলে তাহলে সেটা দেখে অন্য দেশের অনুরোধ খারিজ করা যায়। শেখ হাসিনার ক্ষেত্রে অবশ্যই এটা প্রযোজ্য নয়, কারণ ভারতে তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না বা অচিরেও হওয়ার সম্ভাবনা নেই। আর তাই নানা আইনি জটিলতা বা মার প্যাচ দেখেও ভারত সে অনুরোধ ফেলে রাখতে পারে দিনের পর দিন। তাই শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা আপাতত হালে পানি পাচ্ছে না। তবে জয়শঙ্করের সাথে খলিলুরের বৈঠকের সফল দিক হলো দুই দেশের ভিসা ব্যবস্থা সহজ করে তোলা নিয়েও ঐক্যমত্য হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকে। সবচেয়ে আগে মেডিকেল ও ব্যবসায়িক ভিসা প্রদান পদ্ধতিকে সহজ করার কথা জানানো হয়েছে দুই দেশের পক্ষ থেকেই। ডিসেম্বরে শেষ হচ্ছে ভারত বাংলাদেশ গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। তার আগে দুই দেশের প্রশাসনিক স্তরের আলোচনার মাধ্যমে এই চুক্তির নবায়ন পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হবে বলেও স্থির হয়েছে বৈঠকে, এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। অর্থাৎ হাসিনাকে ফেরানোর ইস্যুতে সফল না হলেও অন্যান্য যেসব ইস্যুতে কথা হয়েছে সেগুলো আপাত দৃষ্টিতে সফলই বলা চলে।